হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 11-12 চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 11-এ পড়ছো এবং সেমিস্টার 1-এর প্রিপারেশন করছো, দেখো তাদের জন্য আমরা কিন্তু রেগুলারলি এই চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন সলিউশন ভিডিও, বিভিন্ন লাইভ ক্লাসেস দিয়ে যাচ্ছি। এবং সেই রকমই ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ফিজিক্সে তোমাদের প্রিপারেশন যাতে দারুণ করে হয়, তাই আজকে আমি ছায়া প্রকাশনীর বইয়ের নিউটনের গতিসূত্র অধ্যায়ে তোমাদের যে এমসিকিউ নাম্বার 21 থেকে 38 তার সলিউশন কিন্তু নিয়ে এসেছে। আমাদের এর আগের ক্লাসে আমরা অলরেডি কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 20 অবধি কিন্তু এই চ্যাপ্টারে সলভ করে নিয়েছি। যারা ভিডিওটি দেখোনি দেখে নেবে, এবং যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ ক্লাস 11-12 এবং পরবর্তী সময়েও আমরা কিন্তু তোমাদের সাথে থাকতে চলেছি। এবং এই যে এই ক্লাসগুলো, সেগুলো যদি মন দিয়ে দেখো, তোমাদের কাছে কিন্তু প্রত্যেকটা যে সলিউশন খুব ভালো করে তোমরা বুঝতে পারবে। তো আমাদের প্রথম কোয়েশ্চেন, সেখানে আমরা চলে এসেছি। আমাদের প্রথম প্রশ্নতে কি বলেছে সেটা চলো দেখা যাক। ওকে, আমাদের প্রথম কোয়েশ্চেনে কি বলেছে সেটা চলো দেখা যাক। দেখো বলেছে, একটি হনুমান একটি গাছের ডাল থেকে স্থির ত্বরণ নিয়ে নিচের দিকে ঝাঁপ দিল। গাছের ডালের অসহ ভার মানে কি, যে যার থেকে বেশি ভার দিলে ডালটা ভেঙে যাবে বা মুচড়ে যাবে, ঠিক আছে? সেই অসহ ভার হনুমানের নিজস্ব ভারের 75%, মানে হনুমানটার ভার সেটা যদি এমজি হয়, তাহলে এই ক্ষেত্রে অসহ ভার কত দেওয়া আছে, তার 75%, তার মানে ইন্টু 75/100। তার মানে আমরা কি বলতে পারি, এটা আমরা বলতে পারি যে আমাদের যে অসহ ভারটা দেওয়া আছে, হনুমানটার ভর যদি এম হয়, তাহলে হনুমানটার ভার হয়ে যাবে, ওজন হয়ে যাবে এমজি, তার 75% মানে 3mg/4। এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের এই যে গাছের ডালটা রয়েছে তার অসহ ভার। হনুমানের ন্যূনতম ত্বরণ কত হলে গাছের ডালটি ভাঙবে না? তাহলে এই ক্ষেত্রে হনুমানটার ত্বরণ এমন কিছু একটা করতে হবে যাতে করে কি হয়, যে আমাদের যে এই ডালটার উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হবে, সেটা যাতে এই 3mg থেকে বেশি না হয়, হয় 3mg/4 এর মধ্যে থাকে, মানে 3mg/4 এর সমান হয়, বা তার থেকে কম হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো যখন একটা হনুমান লাফ দিচ্ছে, দেখো ব্যাপারটা কি হয়, যখন ওপরে ওঠে আর যখন নিচে নামে, তখন আমাদের দুটো আলাদা আলাদা ফোর্স কাজ করে। তো সেই ক্ষেত্রে যখন নিচে নামছে, তখন আমাদের নেট ফোর্স কত কাজ করবে, সেটা হবে হচ্ছে এম ইন্টু জি মাইনাস এ। যেহেতু নিচে নামছে তাই কি হবে, তাই আমাদের আপাত ওজনটা কম ফিল হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কতখানি ফোর্স লাগবে, সেটা হবে এম ইন্টু জি মাইনাস এ। এবার এটা তুমি ম্যাক্সিমাম কত করতে পারবে, ম্যাক্সিমাম এটাকে তুমি করতে পারবে এই ভ্যালুটার সাথে সমান। কেন? তাহলে কি হবে, গাছের ডালটা ভাঙবে না। তাহলে এফ এর জায়গায় তুমি এটা বসিয়ে দাও। তাহলে তুমি কি বসাচ্ছ, 3mg/4, সেটা সমান সমান কত হয়ে যাচ্ছে, এম ইন্টু জি মাইনাস এ। এবার এটা যদি আমি হিসাব করি, দেখো এম আর এম কেটে গেল, তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে আমাদের 3g/4, আর এখানে থাকছে জি মাইনাস এ। তাহলে এটা সলভ করার জন্য আমি এটাকে লেফটে নিয়ে আসবো, আর এই 3g/4টাকে রাইটে নিয়ে চলে যাব। তাহলে এখান থেকে যদি সলভ করি, তাহলে এ সমান সমান কত আসবে, দেখো জি মাইনাস 3g/4, তার মানে সেটা হয়ে যাবে g/4। তার মানে এক্ষেত্রে হনুমানটার যে ত্বরণ হতে হবে সেটা কত হতে হবে, সেটা হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, মানে g/4। তাহলে আমাদের যে এই প্রথম কোয়েশ্চেনটা, দ্যাট ইজ আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন নাম্বার 21, সেটা কিন্তু আমরা সলভ করে নিলাম। নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 22 দেখে নেওয়া যাক। দেখো কোয়েশ্চেন নাম্বার 22 তে বলেছে, ডাব্লিউ ওজনের একটি ব্যক্তি এ ত্বরণ সহ ঊর্ধ্বগামী একটি লিফটের ওপর দাঁড়িয়ে আছে। আচ্ছা, তাহলে একটা ব্যক্তি আছে, তার ওজন কত দিয়েছে, ডাব্লিউ, ভর দেওয়া নেই কিন্তু ওজন দিয়েছে, তার মানে ভরটা আমাদের বের করতে হবে। আচ্ছা, সেই লিফটটা কি হচ্ছে, লিফটটা এ ত্বরণ সহ ঊর্ধ্বমুখী, তার মানে ঊর্ধ্বমুখী হলে ওর আপাত ওজন বেশি ফিল হবে, তাই তো? যদি অভিকর্ষজ ত্বরণ জি হয়, তবে লোকটির আপাত ওজন কত, তাহলে লোকটির আপাত ওজন কত সেটা বলেছে, এটা তার অ্যাকচুয়াল ওজন, আপাত ওজনটা কত সেটা বের করতে বলেছে। এবার দেখো যেহেতু লিফটটা ওপরে যাচ্ছে এ ত্বরণ সহ, তার মানে আমরা বুঝতে পারছি যে আপাত ওজনটা বেশি হবে। তাহলে দেখো এইটুকু যদি আমরা বুঝতে পারি না, পরীক্ষার সময় ধরো কোনো একটা প্রশ্ন তোমরা সলভ করতে পারছো না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তাহলে কিন্তু আমরা বেশ কিছু অপশন দেখেও কাটতে পারবো। এর এক্সাম্পল যদি আমরা এখানে দেখি, দেখো যেহেতু আপাত ওজন বাড়বে, তার মানে মাইনাস আসবে না। আপাত ওজন যেহেতু বাড়বে, তার মানে এক্ষেত্রে ডাব্লিউ
ডাব্লু তো হবে না, ঠিক না? এবার মানে ওজন যেহেতু বাড়বে তাহলে নিজের ওজনের সঙ্গে কি করে সমান হবে সেটাও হবে না, ওজন নিশ্চয়ই শূন্যও হবে না। তাহলে এখান থেকে দেখে আমরা উত্তর করতে পারছি যে জাস্ট আমরা অপশনগুলো দেখেই উত্তর করতে পারছি যে প্রথম অপশনটা ঠিক হয়ে যাবে। পরীক্ষায় যদি এইভাবে তোমরা করতে পারো তাহলে ভাবো কতটা টাইম সেভ হবে। আমি এবার সলভ করেও দেখাচ্ছি যে কিভাবে সলভ করে অপশন এ আসছে কি আসছে না দেখা যাক। চলো তাহলে ব্যক্তিটার ওজন কত দিয়েছিল ডাব্লু, তাহলে আমি ভর যদি বের করি ভর কত আসবে, ভর আসবে হচ্ছে ডাব্লু বাই জি, তাই না? ভর আসবে হচ্ছে ডাব্লু বাই জি। আচ্ছা ঠিক আছে, এটা ভর আসছে মানে এম ভর হলে আমাদের ওজন ডাব্লু সমান সমান হয়ে যাবে এম জি, তাই তো? আচ্ছা এবার আমাদের লিফটটা কি হচ্ছে, এ ত্বরণ সহ ওপরে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে যে আপাত ওজন হবে সেটা কত হবে, সেটা আমাদের হয়ে যাবে হচ্ছে এম ইন্টু জি প্লাস এ, এটা হবে হচ্ছে আমাদের ওজন, তাই না? এটা আমাদের আপাত ওজন, এটা ফিল করবে। তাহলে এবার এখান থেকে তুমি এক কাজ করো, এম আছে জিটাকে কমন নিয়ে বাইরে বের করে দাও, তাহলে এখানে চলে আসছে এম জি, এখানে হয়ে যাচ্ছে 1, এখানে হয়ে যাচ্ছে এ প্লাস জি। এবার এম জি মানে কি, এম জি মানে হচ্ছে আমাদের ডাব্লু ওজন, তাহলে এখান থেকে আমাদের ডাব্লু ইন্টু 1 প্লাস এ বাই জি, তাহলে আমাদের কোনটা কারেক্ট হচ্ছে, অপশন এ কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা সিম্পল সলভ না করে কিন্তু জাস্ট কনসেপ্ট লাগিয়েও আমরা ঠিক উত্তরটা বের করে নিয়েছিলাম। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23। একটি লিফটের ছাদের সাথে একটি স্প্রিং তুলা যুক্ত আছে, একটা লিফট আছে তার ছাদের সাহায্যে কি আছে, একটা স্প্রিং তুলা যুক্ত অবস্থায় আছে। এক ব্যক্তি তার ব্যাগটিকে ওই স্প্রিং তুলা থেকে ঝুলিয়ে দিলেন। আচ্ছা একটা ব্যক্তি কি করলো, তার ব্যাগটাকে স্প্রিং তুলা থেকে ঝুলিয়ে দিল, তার মানে স্প্রিং তুলাটা কি করছে, ওই ব্যাগটার যে ওজনটা সেটা পরিমাপ করছে। লিফটটি স্থিরাবস্থায় থাকলে স্প্রিং তুলার পার্ট হয় 49 নিউটন, তার মানে ব্যাগটার অ্যাকচুয়াল ওজন কত, ব্যাগটার আসল ওজন হচ্ছে 49 নিউটন। লিফটটি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ নিচে নামলে স্প্রিং তুলাটির পার্ট কত হবে। তাহলে দেখো এখানেও যদি আমরা কনসেপ্ট লাগাই তাহলে আমরা বুঝতে পারছি যে যেহেতু লিফটটা নিচে নামছে তার মানে আপাত ওজন কি হবে, যেহেতু একটা ত্বরণ সহ নিচে নামছে আপাত ওজন কমবে। আপাত ওজন যদি কমে তার মানে খুব স্বাভাবিকভাবে বি আর ডি তো কোনোদিনও হবে না। মানে কেউ যদি সলভ করতে নাও পারে তাহলে এই ক্ষেত্রে সে এই দুটো অপশন তো নিজেই কাটিয়ে দিতে পারবে, তাহলে এই ক্ষেত্রে বাকিগুলোর মধ্যে চুজ করবে। এন্ড দেখো এই শর্ট ট্রিকগুলো বা এই যে কনসেপ্ট দিয়ে কিভাবে সলভ করতে হয় এগুলো কিন্তু ম্যাক্সিমাম জনই তোমাদেরকে শেখায় না, এগুলো আমি তোমাদেরকে শেখাবো এন্ড আমি তোমাদেরকে এমন ভাবে শেখাবো যাতে ফিজিক্সে তোমাদের কোনো রকম কোনো সমস্যা না থাকে। তো এবার চলো সলভ করা যাক। আমাদের কত দিয়েছিল, আমাদের ওজনটা দিয়েছিল হচ্ছে 49 নিউটন, তাহলে আমি ভর কি বের করতে পারি যে 49 বাই জি কত 9.8, তার মানে 5 কেজি, এটা কি, এটা হচ্ছে বস্তুটার ভর, তাই তো? এবার বস্তুটার ভর যদি এটা হয়, যখন একটা বস্তু নিচে নামছে তার আপাত ওজন কত হবে, এম ইন্টু জি মাইনাস এ। এবার এম কত, এম দিয়েছে 5 ইন্টু জি, সেটা হচ্ছে 9.8, আর এ কত দিয়েছে, এ তো আমাদের দিয়েছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? প্রশ্নে এ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এখান থেকে কত আসবে 5 ইন্টু 4.8, তার মানে কত হয়ে যাবে 20, 24 নিউটন, এটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তার মানে আমাদের কারেক্ট আনসার কোনটা আসছে, সেটা আসছে অপশন এ। ওকে, তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 23 সেটাও কিন্তু আমরা খুব সহজেই সলভ করে নিলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 24 এ। তো মোস্টলি এখানে সব আমরা এই আপাত ওজনেরই কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, তাই না? তো এই কোয়েশ্চেনটা কি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দেবো নাকি একটু বলে দিই, একটু বলে নিয়ে তারপর হোমওয়ার্ক দিচ্ছি নাকি। বলেছে একটি লিফট এত মিটার পার সেকেন্ড স্কোয়ার স্থির ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে, খুব ভালো কথা। লিফটের ভেতর একটি 6 কেজি ভরের বস্তু আছে, তাকে তারের সাহায্যে লিফটের সাথে ঝোলানো হয়। এক্ষেত্রে তারের টান কত হবে, দেখো তারের টান কি হবে, আলটিমেটলি ওপরে যাওয়ার সময় যেটা আপাত ওজন হবে সেটাই তারের টান হবে। এবার আপাত ওজনের ফর্মুলা তাহলে কি হয়ে যাবে, যেহেতু ওপরে যাচ্ছে তাহলে এম ইন্টু জি প্লাস এ, সিম্পল, এটা যদি সলভ করি আর তো কিছু বাঁচলোই না, কোয়েশ্চেনটা তো বলেই দিলাম, তাহলে এম ইন্টু জি প্লাস এ। এবার এম ইন্টু জি প্লাস এ করলে কত আসবে, এম দিয়েছে 6 কেজি, তাই না, 6 কেজি, আর জি এর মান দেখো প্রশ্নে এখানে কিছুটা ছবিটা দিয়ে ঢেকে গেছে কিন্তু জি এর মান 10 দেওয়া রয়েছে। তাহলে আমি এক কাজ করছি, আমি জি এর জায়গায় কত বসাবো, জি এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 10, আর কত ত্বরণ নিয়ে উপরে উঠছে 1, তার মানে এটা হয়ে যাচ্ছে 66 নিউটন। তাহলে আমাদের কারেক্ট আনসার কি আসবে, অপশন বি 66 নিউটন। তাহলে দেখো এখানে এই যে এই কোয়েশ্চেনটা, এটা আমরা পেন টাচ না করে অপশন দেখেও করতে পারতাম, যেহেতু ওপরে যাচ্ছে আপাত ওজন বাড়বে তার মানে এগুলো হওয়া সম্ভব না, তাহলে একটাই বেড়েছিল সেটা অপশন বি। ওকে, তো এইভাবে পরীক্ষার সময় দেখো অনেকে বলবে স্যার এইটুকু সলভ করতে আমার কতক্ষণ লাগবে, 30 সেকেন্ড লাগবে, তো সেটা আমি করে নিলে কি বা ক্ষতি।
এই যে এই 30 সেকেন্ড, সেটা ধরো কোনো একটা লেন্দি প্রশ্ন, সেখানে তোমার হয়তো সলভ করতে 1-2 মিনিট বেশি লেগে যাচ্ছে। তো এভাবে তুমি 2-3টা প্রশ্ন থেকে যদি 30 সেকেন্ড 40 সেকেন্ড করে বাঁচাও, সেটা পরীক্ষার সময় অনেক ইম্পর্টেন্ট। আর যখন তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, WBJEE, জেই, নিট, জেনপাস, ইউজি ইত্যাদি পরীক্ষা দিতে যাবে, তখন তো তোমাদের এই টাইমগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা চলো, এই প্রশ্নটা আমরা বুঝে গেলাম। নেক্সট একটা বিষয় বলছি, তোমরা যদি ফিজিক্স খুব ভালো করে আমার থেকে শিখতে চাও, আমার সঙ্গে রেগুলার ক্লাসেস করতে চাও, তাহলে তোমরা কিন্তু ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জন্য আমাদের ইগনাইট ব্যাচ রয়েছে লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে, সেখানে ভর্তি হতে পারো। সেখানে সমস্ত সাবজেক্টেরই তোমরা ব্যাচ পেয়ে যাবে। তোমরা চাইলে চাইলে আলাদা আলাদা ব্যাচেও ভর্তি হতে পারো, কেউ ফিজিক্স, কেউ ম্যাথ, এরকম যে কোনো ব্যাচে ভর্তি হতে পারো। বা আরো যদি মনে হয় সমস্ত সাবজেক্ট পড়বে, তাহলে ফুল ব্যাচেও ভর্তি হতে পারো। ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমরা লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে ব্যাচে ভর্তি হবে। এবং যদি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয় ব্যাচে ভর্তি হতে, বুঝতে পারছো না কিভাবে করতে হবে, তাহলে তোমরা এই নাম্বারগুলোতে কল করতে পারো, আমাদের টিম থেকে তোমাদেরকে গাইড করে দেবে। একদম বেস্ট প্রিপারেশনের জন্য বেস্ট প্ল্যাটফর্ম কিন্তু লেটস ইমপ্রুভ, সেটা মাথায় রেখে তোমরা কিন্তু প্রিপারেশন করতে পারো। নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 25 বলেছে, জেট ইঞ্জিনের কার্যনীতির ভিত্তি হলো। তো এটা তো একদম থিওরিটিক্যাল কোয়েশ্চেন। জেট ইঞ্জিন কোন নীতির উপর বেস করে কাজ করে? সেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির উপর। রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতিতে কি বলেছে, যে যদি কোনো একটা সংস্থার উপর আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি, তাহলে সংস্থার যে টোটাল রৈখিক ভরবেগ সেটা কি থাকবে, সেটা অলওয়েজ সেম থাকবে, তাই না? তো সেই কনসেপ্টের উপর বেস করে কিন্তু একটা জেট ইঞ্জিন কাজ করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26 বলেছে, এম ভরের একটি মুক্ত বস্তু কণা ভূমি থেকে স্থির উচ্চতায় একটি আনুভূমিক তলে এক্স অক্ষ বরাবর গতিশীল অবস্থায় ছিল। খুব ভালো করে বোঝো, কোন অক্ষ বরাবর গতিশীল? এক্স অক্ষ বরাবর গতিশীল ছিল। হঠাৎ বিস্ফোরণের ফলে কণাটি ভেঙে দুটো টুকরো হয়ে যাচ্ছে। একটা টুকরোর ভর হচ্ছে m/4, আরেকটা টুকরোর ভর হচ্ছে 3m/4। ভরের দুটি কণা তৈরি হলো। এক মুহূর্ত পরে, একটু সময় পরে কি হচ্ছে, যে ওয়াই অক্ষ বরাবর, এক মুহূর্ত পরে ওয়াই অক্ষ বরাবর ছোট কণাটির অবস্থান হয় আমাদের 15 সেন্টিমিটার পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে। তাহলে বলেছে ওই মুহূর্তে বড় কণাটির অবস্থান কোথায় হবে। তাহলে চলো বের করা যাক। দেখো, আমাদের শুরুর দিকে কণাটা কোন দিকে যাচ্ছিল? এক্স অক্ষ বরাবর। তার মানে আমি যদি বলি যে শুরুতে কণাটার কি ওয়াই অক্ষ বরাবর কোনো রকম কোনো ভরবেগ ছিল? শুরুতে আমি যদি বলি যে ওয়াই অক্ষ বরাবর পি ওয়াই বললাম, পি দিয়ে তো ভরবেগ বোঝায়, আর ওয়াই অক্ষ বরাবর বোঝানোর জন্য আমি ধরো এই ক্ষেত্রে বলছি না শুরুতে, আচ্ছা এখানে আমি একটা আইও দিয়ে দিচ্ছি। আই দিয়ে আমি কি বোঝাচ্ছি? ইনিশিয়াল। ওয়াই অক্ষ বরাবর ইনিশিয়ালি কোনো কি ভরবেগ ছিল? ওয়াই অক্ষ বরাবর ইনিশিয়ালি কোনো ভরবেগ ছিল না, সেটা 0 ছিল। তাহলে শুরুতে যদি ওয়াই অক্ষ বরাবর কোনো ভরবেগ না থাকে, এখানে তো বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি। বিস্ফোরণ যখন হয় সেটা একটা ইন্টারনাল ব্যাপার। তাহলে বাইরে থেকে যেহেতু কোনো বল প্রয়োগ করা হয়নি, তার মানে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমাদের যে এই কণাটা, তার ভরবেগের পরিবর্তন কোনো রকম হবে না, টোটাল ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে শুরুতে যদি ওয়াই অক্ষ বরাবর কোনো ভরবেগ না থাকে, শেষেও কি হবে? ওয়াই অক্ষ বরাবর কোনো ভরবেগ থাকবে না। তার মানে এই ক্ষেত্রে আমি যদি বলি যে এই ক্ষেত্রে অবস্থান যদি আমি কনসিডার করি, তাহলে দেখো আমাদের যে এই কণাটা কি বলেছে, এক মুহূর্ত পরে ওয়াই অক্ষ বরাবর ছোট কণাটি, ছোট কণা মানে m/4, তাহলে এই m/4 কণাটি সেটা কোথায় পৌঁছে গেছে? 15 অবস্থানে পৌঁছে গেছে। ভাবো আমি বললাম যে আমাদের যে বড় কণাটি সেটা কোথায় পৌঁছাবে, সেটা, আচ্ছা স্যার আপনি কি করে বললেন নেগেটিভেই পৌঁছাবে? দেখো নেগেটিভে না পৌঁছালে তো টোটালটা 0 হতে পারবে না, তাই না? তো এতটুকু শিওর নেগেটিভে পৌঁছাবে। আমি ধরে নিলাম ধরো ওয়াই অবধি পৌঁছেছে, ঠিক আছে, আমি যেইখানে পৌঁছেছে সেটাকে ওয়াই বললাম। তাহলে এই দুটোকে যদি আমি কনসিডার করি, তার মানে আমি কি লিখতে পারবো? m/4 ইন্টু 15, সেটা কি হবে? সেটা তাহলে আমাদের 3m/4 ইন্টু ওয়াই, এটা সমান সমান 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি যদি এক কাজ করি, এখান থেকে আমি ওয়াই হিসাব করলে কিন্তু কাজ হয়ে যাবে। তাহলে দেখো এম আর এম কেটে যাচ্ছে, 4 আর 4 কেটে যাচ্ছে, তাই না? তাহলে এখান থেকে আমাদের কত আসছে? আমাদের আসছে 15 প্লাস 3y, সেটা সমান সমান 0। তাহলে y সমান সমান কত? -5। আমি দেখেও নিয়েছিলাম যে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবরই হচ্ছিল। তাহলে এক্ষেত্রে আমাদের যে বড় কণাটি সেটা কি হবে? নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে থাকতে হবে কত দূরে? 5 সেন্টিমিটার দূরত্বে। ওকে, তাহলে এই কোয়েশ্চেনটা আশা করছি সবাই বুঝতে পারলে। নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 27। কোয়েশ্চেন নাম্বার 27 এ কি বলেছে? 10 মিটার উচ্চতা থেকে একটি বলকে ফেলা হলো, নিচে মাটিতে বলটি 1 মিটার ঢুকে গেল। এক্ষেত্রে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক হচ্ছে? প্রথম অপশন কি বলেছে? কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত থাকবে, কেবলমাত্র গতিশক্তি সংরক্ষিত থাকবে, ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত থাকবে, ভরবেগ ও গতিশক্তির কোনোটাই সংরক্ষিত থাকবে না। দেখো এখানে কি হচ্ছে, একটা বস্তু ওপর থেকে নিচে এসে পড়লো, তাদের মধ্যে একটা সংঘর্ষ হলো। সংঘর্ষের সময় আমাদের কি হচ্ছে? ভরবেগ তো আমাদের সংরক্ষিতই থাকে, ঠিক
ঠিক আছে। একটা যখন কোলাইশন হচ্ছে, কোলাইশনের ক্ষেত্রে কি হচ্ছে, কোলাইশন তো একটা ইন্টারনাল প্রসেস, যে নিজেদের মধ্যে কিছু একটা ইন্টারাকশন হলো, বাইরে থেকে তো কেউ কোনো কিছু করলো না। তো এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের যে এক্ষেত্রে ভরবেগ সেটা তো সংরক্ষিত থাকে, কিন্তু গতিশক্তি সেটা কি এই ক্ষেত্রে সংরক্ষিত থাকছে? আমাদের মানে সংঘর্ষের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে, কি হতে পারে যে গতিশক্তিও সংরক্ষিত থাকতে পারে, সব সময় থাকবে সিওরিটি নেই। কিন্তু এখানে কি থাকছে, এখানে কিন্তু গতিশক্তিটা কি হচ্ছে, এখানে গতিশক্তিটা দেখো যখন ভেতরে ঢুকে যাচ্ছে, তার মানে কি, তার মানে সেই ক্ষেত্রে বিভিন্ন রকম ঘর্ষণ, তাপ শক্তি আরো ইত্যাদি শক্তিতে এটা রূপান্তরিত হয়ে যাচ্ছে। তার মানে গতিশক্তিটা কিন্তু সংরক্ষিত থাকতে পারছে না, ভরবেগ সেটা সংরক্ষিত থাকছে। তাহলে আমাদের অপশন এ এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত থাকবে। কোয়েশ্চেন নাম্বার 28-এ যাওয়া যাক, কি বলেছেন, বলেছে 5 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে। আচ্ছা, একটা বস্তু আছে, তার ভর কত, তার ভর হচ্ছে 5 কেজি, এবং এই যে এই বস্তুটা কি আছে, এই বস্তুটা কিন্তু স্থির অবস্থায় আছে। ওকে, হঠাৎ এটি বিস্ফোরিত হয়ে 3টি টুকরোয় পরিণত হলো। টুকরোগুলির ভরের অনুপাত 1:1:3। আমাদের টুকরোগুলোর ভরের অনুপাত কত দিয়েছে, সেটা আমাদেরকে দিয়েছে 1:1:3। যে দুটি টুকরোর ভর সমান, সেই দুটো টুকরো পরস্পর লম্বভাবে প্রত্যেকে 21 মিটার পার সেকেন্ড বেগে ছুটে গেল। সবচেয়ে ভারী টুকরোটির বেগ কত? আচ্ছা চলো, তাহলে আমাদের তিনটে যে টুকরো তাদের ভরগুলোর অনুপাত দিয়েছে 1:1:3। তাহলে একটার ভর যদি m বলি, আরেকটার ভর m, আরেকটার ভর 3m হবে, ঠিক তো? এবার দেখো এই ক্ষেত্রে এটা তো বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণের আগে কিরকম ছিল, স্থির অবস্থায় ছিল। তার মানে শুরুতে ইনিশিয়ালি ভরবেগ কত ছিল, ইনিশিয়ালি ভরবেগ 0 ছিল। ইনিশিয়ালি ভরবেগ কত ছিল, 0 ছিল। তাহলে ফাইনাল ভরবেগও কি হতে হবে, 0 হতে হবে। এবার যে দুটো হালকা টুকরো তারা কি করেছে, পরস্পরের সঙ্গে লম্বভাবে চলতে শুরু করেছে। একজন ধরো এইদিকে গেল, একজন এইদিকে গেল। কত কত বেগ নিয়ে গেছে বলেছে, দুজনেই 21 মিটার পার সেকেন্ড বেগে গেছে। একজন এইদিকে 21 মিটার পার সেকেন্ড বেগে গেল, একজন এইদিকে 21 মিটার পার সেকেন্ড বেগে গেল। এবার বেগ কি, বেগ তো ভেক্টর রাশি। তাহলে আমি এক কাজ করতে পারবো, এই দুটো বেগ পরস্পর লম্ব আছে, এদের তুল্য বা লব্ধি বেগটা কত হচ্ছে সেটা এই দিকে হবে, সেটা বের করে নি। সেটা কত হবে দেখো, সেটা হবে √21² প্লাস 21²। তার মানে আলটিমেটলি কত আসবে, আলটিমেটলি আসবে 21√2, তাই না? 21√2, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এই দিকে বেগ। কিন্তু তোমার তো শুধু বেগ দিয়ে দরকার নেই, তোমার তো ভরবেগ দিয়ে দরকার। তাহলে এই দিকে ভরবেগ কত হবে, এই দিকে যদি আমি ভরবেগ বলি সেটা কত হবে, এইদিকে আমাদের লব্ধি বেগ যদি এটা হয়, তাহলে এইদিকে ভরবেগটা কত হবে, ভরবেগটা হয়ে যাবে দেখো আমাদের m ইন্টু 21√2, তাই না, m ইন্টু 21√2। এবার এখানে অনেকে একটা গন্ডগোল করতে পারে, অনেকে m প্লাস m যোগ করে 2m লিখে দিতে পারে, সেটা কিন্তু করবে না। তুমি দেখো, তুমি যদি এইদিকে ভরবেগ বের করতে সেটা 21m আসতো, এইদিকে ভরবেগ বের করলে 21m আসতো। তাদের যদি তুমি এখানে এইভাবে ক্যালকুলেশন করতে 21m এর হোল স্কোয়ার প্লাস 21m এর হোল স্কোয়ার, তাহলে আলটিমেটলি m ইন্টু 21√2 আসতো। তো সেটা আমি শুরুতে বেগটা ক্যালকুলেট করে করেছি, তোমরা চাইলে ডিরেক্টলি ভরবেগ দিয়েও করতে পারো, ডাজন্ট ম্যাটার। ওকে, তাহলে আমরা এই দিকে ভরবেগ কত পাচ্ছি, এত। কিন্তু আমাদের নেট ভরবেগ কত হতে হবে, 0। তার মানে আরেকটা যে কণা, আমাদের কাছে যে আরেকটা কণা আছে, তাকে কোন দিকে যেতে হবে, তাকে ঠিক উল্টো দিকে যেতে হবে। এবং এই দিকে কত কণাটা যাচ্ছে, 3m যাচ্ছে। আর এই দিকে ধরো আমি বেগ বলছি v, তাহলে এর যা ভরবেগ হবে এরও ভরবেগ সেম হবে। এবার দুজন যেহেতু উল্টো দিকে, তাহলে একজন আরেকজনকে ক্যান্সেল করে দেবে, আলটিমেটলি নেট ভরবেগ কত আসবে, 0 আসবে। তাহলে আমি কি লিখতে পারি, তার মানে আমি লিখতে পারি যে আমাদের 3mv সেটা সমান সমান কত এসেছে, m ইন্টু 21√2। m আর m কেটে গেল, 3 দিয়ে 21কে কাটলে 7, তার মানে আমাদের v আসছে কত, 7√2। এবার 7√2 মানে দেখো 7 ইন্টু, আমি এটাকে ধরো 1.4 বলছি আমাদের √2 এর ভ্যালু, তাহলে এই ক্ষেত্রে কত আসবে, এই ক্ষেত্রে 7 অক্ষে 7 আর 28, তার মানে হচ্ছে দেখো 1.432 এরকম হয়, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের 9.8 তারপরে কিছু একটা থাকতো, আমি হিসাবের সুবিধার জন্য জাস্ট ওইটুকু নিয়েছি। তাহলে দেখো তার কাছাকাছি ভ্যালু কোনটা হচ্ছে, আমাদের অপশন ডি 9.9। ওকে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, অপশন ডি। নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার কততে চলে যাওয়া যাক, কোয়েশ্চেন নাম্বার 29 বলেছে একটি মেশিন গান থেকে প্রতি সেকেন্ডে n সংখ্যক বুলেট নির্গত হয়। আচ্ছা, একটা মেশিন গান থেকে কি হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে n সংখ্যক বুলেট নির্গত হচ্ছে, প্রতিটি বুলেটের ভর m কেজি। ওকে,
এর বেগ ভি মিটার পার সেকেন্ড হলে মেশিন গানের ওপর প্রযুক্ত বল নিউটন একক কত হবে? দেখো প্রযুক্ত বল কত হয়, সেটা হয় ভরবেগের পরিবর্তনের হার। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানি যে রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম সেটাই কি, সেটাই হচ্ছে এক্ষেত্রে অ্যাপ্লাইড ফোর্স। তাহলে এক্ষেত্রে ভাবো যে আমাদের এক একটা বুলেটের ভর কত, এম কেজি। এক একটা বুলেটের ভর কত, এক একটা বুলেটের ভর হচ্ছে আমাদের এম কেজি, এবং এক একটা বুলেটের বেগ ভি। তাহলে এক একটা বুলেটের ভর বেগ কত সেটা আমি বলতে পারি এম ভি। এবার দেখো শুরুতে যখন বুলেটটা ফায়ার করা হয়নি, বুলেটটা যখন ফায়ার করা হয়নি তার তখন কি, তখন তো বুলেটগুলো স্থির ছিল, তার মানে ওদের ভরবেগ জিরো ছিল। যখন ফায়ার করা হয়েছে তখন ভি বেগে বের হচ্ছে, তার মানে তখন ভরবেগ এম ভি। তাহলে আমি কি বলতে পারি ভরবেগের পরিবর্তন কত, সেটা হচ্ছে এম ভি হচ্ছে। এবার এটা কি, এটা তো একটা বুলেটের জন্য, তাহলে এক সেকেন্ডে কতগুলো বুলেট বের হয়, এনটা। তাহলে এক সেকেন্ডে যেহেতু এনটা বুলেট বের হয়, তাদের ভরবেগের পরিবর্তন কত হবে, এন এম ভি। এবার এটাই কি, এটাই তাহলে ফোর্স হয়ে যাবে। অনেকে বলবে স্যার কেন, ভরবেগের পরিবর্তনের হার তো বের করলেন না। হার মানে কি, যে এক সেকেন্ডে কতগুলো হচ্ছে। তো এটাই তো তুমি বের করলে যে এক সেকেন্ডে এন সংখ্যক বুলেট বের হয়, তাহলে একটার ভরবেগের পরিবর্তন যদি এমভি হয়, তাহলে আমাদের এন সংখ্যকের ভরবেগের পরিবর্তন হবে এন এমভি। এবার যেহেতু এক সেকেন্ডেই বলা আছে, এটাই তাহলে কি হয়ে যাচ্ছে নেট আমাদের কি, আমাদের রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে আমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন এ এম এন ভি। ওকে, এম এন ভি। ওকে, তাহলে আমাদের এই কোয়েশ্চেনটা আমরা করে নিলাম। নেক্সট আমরা যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 30 তে। বলেছে গ্যাসপূর্ণ একটি আবদ্ধ পাত্রে, এটা পাত্রে হবে তাই না, কিছুটা ত্বরণ, আচ্ছা আবদ্ধ পাত্রই, সরি, গ্যাসপূর্ণ একটি আবদ্ধ পাত্র কিছুটা ত্বরণ নিয়ে আনুভূমিক দিকে গতিশীল আছে। ওকে, পাত্রের মধ্যে গ্যাসের চাপ, দেখো যখনই ত্বরণ নিয়ে কোনো একটা দিকে গতিশীল থাকবে, আমরা আগের ক্লাসটায় যেখানে আমরা 1 থেকে 20 অবধি সলভ করেছিলাম, সেখানে তোমরা দেখবে একটা ওলন্দরি ঝুলানো ছিল, সেটা কতখানি কোণ করেছে সেই নতিটা আমরা বের করেছিলাম। তো সেই ক্ষেত্রে যখন কেউ ত্বরণ নিয়ে গতিশীল আছে, তার ভেতরের পার্টিকেলগুলো কি করছে, পেছনের দিকে, মানে যেই দিকে গতিশীল তার পিছনের দিকে একটা কি করবে, পিছনের দিকে একটা অলিক বল বা সিউডো ফোর্স অনুভব করবে। তাহলে এই সিউডো ফোর্সটার জন্য কি হবে, অণুগুলো এই পাত্রটার যেই দিকে যাচ্ছে তার পিছনের দিকে বা তার উল্টো দিকে এসে জমা হতে শুরু করবে। তাহলে কি হবে, যে একটা পাত্র ধরো এরকম যদি আছে, ঠিক আছে, তো সেটা যদি এই দিকে এ ত্বরণ নিয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম পার্টিকেলগুলো এই দিকে এসে এই দেওয়ালটার উপর, মানে আমাদের এই দেওয়ালটার উপর বেশি চাপ দেবে এবং এখানে চাপটা কম হবে। তাহলে আমাদের কি হবে, যে সর্বত্র কি চাপ সমান হবে না, সম্মুখ তলে চাপ অপেক্ষাকৃত কি হবে, সম্মুখ তলে চাপ অপেক্ষাকৃত কম হবে। ঠিক আছে, আমাদের যেই দিকে যাচ্ছে সেই দিকে চাপটা কি হবে, অপেক্ষাকৃত কম হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31 বলেছে একটি রকেট 100 কেজি পার সেকেন্ড হারে জ্বালানি খরচ করে। আচ্ছা, একটা রকেট কত হারে জ্বালানি খরচ করে, মানে আমাদের ডিএমডিটি দেওয়া, তাই তো, যে আমাদের রেট অফ চেঞ্জ অফ কি মাস, যে আমাদের মাস কত হারে চেঞ্জ হচ্ছে সেটা কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে 100 কেজি পার সেকেন্ড। ওকে, 100 কেজি পার সেকেন্ড। বলেছে নির্গত গ্যাসের বেগ, এই যে গ্যাস বের হচ্ছে সেই গ্যাসের বেগ কত দেওয়া আছে, গ্যাসের বেগ ইউ সেটা দেওয়া আছে 5 ইন্টু 10⁴ মিটার পার সেকেন্ড। এবার কি বলেছে, অভিকর্ষকে উপেক্ষা করলে, দেখো অভিকর্ষকে উপেক্ষা করা মানে কি, রকেটের যে ওজনটা, কোনো একটা মুহূর্তে রকেটের যে ওজনটা সেটাকে আমরা নেগলেক্ট করে দিচ্ছি, কারণ অভিকর্ষ না থাকলে ওজন নেই। অভিকর্ষকে উপেক্ষা করলে রকেট যে পরিমাণ ঘাত বল অনুভব করে তা হলো, তো ঘাত বলের ফর্মুলা কত হয়, ইউ ডিএমডিটি। তার মানে জাস্ট এই দুটোকে গুণ করতে হবে, তাহলে কত আসবে, 5 ইন্টু 10⁶ হয়ে যাবে, তাই না, কারণ এখানে 100 আছে, 100 দিয়ে 10⁴ কে গুণ করলে কি আরো দুটো, মানে 10 বেড়ে যাবে, তার মানে 10⁶ হয়ে যাবে, তাহলে 5 ইন্টু 10⁶ কোথায় আছে, এটা অপশন সি। একদম আমাদের এগুলো জাস্ট দেখে হয়ে যায়, তাই না, যদি আমরা ভালো করে বুঝি, যদি আমাদের কাছে ভালো প্র্যাকটিস থাকে, দেখে হয়ে যায়, তাই না। চলো নেক্সট, বলেছে একটি অভিকর্ষ মুক্ত স্থানে, আচ্ছা আমাদের এমন একটা স্থান বললো যেখানে অভিকর্ষ নেই। কি বলেছে, একটি অভিকর্ষ মুক্ত স্থানে এম ক্যাপিটাল এম ভরের এক ব্যক্তি মেঝে থেকে এইচ উচ্চতায় আছে। চলো ঠিক আছে, ধরো আমি বলছি এটা হচ্ছে আমাদের মেঝে, তাহলে তার থেকে এইচ উচ্চতায় এই ক্যাপিটাল এম ভরের একটা ব্যক্তি আছে। ওকে, ব্যক্তিটি স্মল এম ভরের একটি বলকে নিচের দিকে ইউ বেগে ছুড়ে দিল। আচ্ছা, এই ব্যক্তিটা কি করছে, একটা বল আছে যার ভর কত, যার ভর হচ্ছে স্মল এম, তাকে নিচের দিকে ইউ বেগে ছুড়ে দিল। দেখা যাচ্ছে কি, আমি কি বেশি ছোট লিখে দিয়েছি, দেখো তো, আমাদের নিচের দিকে ইউ বেগে ছুড়ে দিল। ওকে, আচ্ছা বলেছে যে বলটি যখন মেঝেতে পৌঁছালো, এবার বলটা যখন মেঝেতে পৌঁছাচ্ছে
তখন কি, তখন মেঝে থেকে লোকটির দূরত্ব কত হবে। তাহলে বলটা যখন কি হচ্ছে, বলটা যখন এই ক্ষেত্রে মেঝেতে পৌঁছাচ্ছে, ঠিক আছে, ওকে, বলটা যখন এই ক্ষেত্রে মেঝেতে পৌঁছাচ্ছে তখন কি হচ্ছে, তখন মেঝে থেকে লোকটির দূরত্ব কত হবে। এবার দেখো এটা কি, এটা আমাদের একটা অভিকর্ষহীন জায়গা, তাই তো, এটা আমাদের কি, এটা আমাদের একটা অভিকর্ষহীন জায়গা। তাহলে যদি অভিকর্ষহীন জায়গা থাকে, ঠিক আছে, অভিকর্ষহীন জায়গা মানে কি, এখানে কোনো রকম কোনো আমাদের বাহ্যিক বল নেই, তাই তো, আমাদের যে এই সংস্থাটা রয়েছে তাদেরকে বাইরে থেকে কেউ বল প্রয়োগ করছে না, কারণ বাইরে থেকে কে বল প্রয়োগ করতে পারতো, অভিকর্ষ, সেই তো নেই। তাহলে এইখানে আমাদের যে ভর কেন্দ্রটা, সেই ভর কেন্দ্রের পজিশন কিন্তু পাল্টাবে না। তাহলে ভর কেন্দ্রের পজিশন যদি না পাল্টায় তাহলে আমরা কি করব, দেখো খুব ভালো করে বোঝো। তাহলে আমি তো রেফারেন্স হাইট মেঝেটাকে নিচ্ছি, তাহলে রেফারেন্স হাইট যদি মেঝেটাকে নিই, তাহলে এক্ষেত্রে দেখো আমাদের শুরুতে দুজনেই কি আছে, এইচ উচ্চতায় আছে। তার মানে শুরুতে আমাদের ভর কেন্দ্রটা কোথায় আছে, সেটা এইচ হাইটে রয়েছে। এবার শুরুতে যদি আমাদের ভর কেন্দ্রটা এইচ হাইটে থাকে, তারপরে যখন এই স্মল এম ভরটাকে তুমি ছেড়ে দিচ্ছ, সেটা যখন মেঝেতে পৌঁছাচ্ছে সেটার হাইট কত হয়ে যাচ্ছে, 0। তার মানে এইটুকু ভরটা সেটা নিচে পৌঁছে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি ভর কেন্দ্রটা একই জায়গায় রাখতে হয়, তাহলে এমটাকে কি করতে হবে, ওপরে যেতে হবে। তো আমি ধরে নিচ্ছি এমটা কত হাইটে আছে, ওয়াই হাইটে আছে। তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি এম প্লাস স্মল এম ইন্টু এইচ, সেটা কত হয়ে যাবে, স্মল এমটা তো 0 হাইটে চলে আসছে, প্লাস ক্যাপিটাল এম ইন্টু ওয়াই বলে দিলাম, ধরো ক্যাপিটাল এম ইন্টু কি বলে দিলাম, ক্যাপিটাল এম ইন্টু বলে দিলাম ওয়াই, যে ক্যাপিটাল এমটা কোথায় চলে গেছে। তাহলে এবার যদি এটাকে হিসাব করি, তাহলে এবার যদি এটাকে হিসাব করি তাহলে আমাদের কত চলে আসবে গো, তাহলে আমাদের এখানে কি হিসেবে দেওয়া আছে, হ্যাঁ, তাহলে ওয়াই সেটা সমান সমান চলে আসছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু এইচ। তাহলে এখান থেকে কি আসবে, 1 প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু এইচ, তাই না, এটা হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 1 প্লাস আমাদের স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু এইচ। এটা কোথায় আছে, এটা আছে হচ্ছে আমাদের অপশন নাম্বার এ তে। তাহলে অপশন এ কি হয়ে যাচ্ছে, অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 32 ডান অ্যান্ড ডাস্টেড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33। এবার এই যে কোয়েশ্চেন নাম্বার 33, সেটাতে কি বলেছে চলো দেখা যাক। বলেছে যে একটি আনুভূমিক তলে উল্লম্বভাবে অবিরত সীসার গুলি পড়ছে, প্রতিটি সীসারগুলির ভর এম কেজি, এক একটা সীসারগুলির ভর কত, এম কেজি। তলটি স্পর্শ করার সময় বেগ কত, বেগ হচ্ছে ইউ। আচ্ছা, যদি প্রতি সেকেন্ডে এন সংখ্যক গুলি তলটির ওপর পড়ে স্থির হয়ে যায়, তলটির ওপর পড়ে কি করছে, স্থির হয়ে যায়, তবে সীসার বল পড়ার জন্য আনুভূমিক তলের ওপর প্রযুক্ত বল হবে। তাহলে সীসার বল পড়ার জন্য আনুভূমিক তলের ওপর প্রযুক্ত বল কত হবে। দেখো খুব সিম্পল কথা, যে এটা কি হচ্ছে, এম ইউ বেগে পড়ছিল, যেই পড়ে গেল তখন বেগ হয়ে গেল 0। তার মানে ভরবেগের পরিবর্তন কত, এম ইউ, ভরবেগের পরিবর্তন এন এম ইউ। এবার এক এক সেকেন্ডে কটা পড়ছে, প্রত্যেক সেকেন্ডে এন সংখ্যক পড়ছে, তাহলে এম ইউ এন, এটাই কি, এটাই ভরবেগের পরিবর্তনের হার, এটাই তাহলে কি হবে, বল হবে। তাহলে এটা কোথায় আছে, এই যে এন এম ইউ। এটা একটু আগে আমরা ওই গুলির কোয়েশ্চেনটা করলাম না, মেশিন গান থেকে গুলি, সেম টাইপের কোয়েশ্চেন, তাই না। চলো নেক্সট। আচ্ছা, এখানে আরো একটা বিষয় তোমাদের যারা যারা আগে নোটিস করোনি তাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা যদি ফিজিক্স একদম খুব ভালো করে শিখতে চাও না, যেভাবে আমরা এই কোয়েশ্চেনগুলো সলভ করছি এরকম একদম সুন্দর করে প্রত্যেকটা কনসেপ্ট শিখতে চাও, বুঝতে চাও, অ্যান্ড শুধুমাত্র ক্লাস 11-এর সেম ওয়ান নয়, তার পরবর্তী সময়েও প্রত্যেকটা জিনিস ক্লিয়ার রাখতে চাও, তাদের জন্য কিন্তু বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে লেটস ইমপ্রুভ। আমি তোমাদেরকে ফিজিক্স এমনভাবে শেখাবো যে তোমাদের কোনো ডাউট থাকবে না। তো ক্লাস 11 সেম ওয়ানের জন্য লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে আমাদের ইগনাইট ব্যাচ রয়েছে। যারা যারা এখনো ভর্তি হওনি তোমরা চাইলে ভর্তি হতে পারো। তোমরা এখানে সিঙ্গেল ফিজিক্সের ব্যাচও পেয়ে যাবে, শুধু ফিজিক্স পড়তে চাইলে ফিজিক্সের জন্য ভর্তি হবে। যদি তোমাদের মনে হয় না তোমরা বাকি সাবজেক্টগুলোও পড়বে, সেগুলোর জন্য ব্যাচ রয়েছে। আর কেউ যদি মনে হয় সব সাবজেক্ট পড়বে, তার জন্য ফুল ব্যাচও রয়েছে। লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে ভর্তি হতে পারবে, বা ওখানে আমাদের হেল্পলাইন নম্বর রয়েছে, সেটা তো তোমরা কল করে নিতে পারো। ওকে, চলো নেক্সট হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 34। কোয়েশ্চেন নাম্বার 34-এ কি বলেছে, এম ভরের কোনো বস্তুকে একটি আনুভূমিক ঘর্ষণহীন তল বরাবর এম ভরের একটি দড়ির সাহায্যে টানা হচ্ছে। আচ্ছা, তাহলে এই একটা তল রয়েছে, এটা হচ্ছে ক্যাপিটাল এম ভরের একটা বস্তু, তাকে এই দড়িটা দিয়ে টানা হচ্ছে, দড়িটার ভর হচ্ছে স্মল এম। যদি দড়িটির মুক্ত প্রান্তে পি বল প্রয়োগ করা হয়, এখানে কত বল প্রয়োগ করা হচ্ছে, এখানে পি বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে দড়ি দ্বারা বস্তুটির উপর প্রযুক্ত বল কত হবে। দেখো এটা তো একটা কানেক্টেড সিস্টেম, আগের ক্লাসেই শিখিয়েছিলাম, মানে যেখানে আগের দিন যে আমরা সলভগুলো করছিলাম সেখানে প্রচুর কানেক্টেড সিস্টেমের কোশ্চেন আমরা পেয়েছিলাম, তাই না। তো এটা এই দিকে যাবে, এ ত্বরণ নিয়ে যাবে, যেহেতু একটা কানেক্টেড সিস্টেম, দুজনেরই কি হবে, দুজনেরই অ্যাক্সিলারেশনটা সেম থাকবে, দুজনেরই অ্যাক্সিলারেশনটা সেম থাকবে, তাহলে অ্যাক্সিলারেশন কত আসবে, সেটা আসবে হচ্ছে পি বাই টোটাল মাস।
এবার এই ক্ষেত্রে কি বের করতে বলছে যে আমাদের এই বস্তুটার উপর কত বল কাজ করছে। বস্তুটার উপর যতটা বল কাজ করছে, আমি যদি বলি এফ বল কাজ করছে, সেই এফ বলটা কি হবে, এই বস্তুটাকে এ ত্বরণে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে বস্তুটার উপর যদি এফ বল কাজ করে সেটা হয়ে যাবে ক্যাপিটাল এম ইন্টু এ, এ মানে তো এটা। তাহলে কত আসবে, ক্যাপিটাল এম ইন্টু হচ্ছে আমাদের ক্যাপিটাল এম বাই, হ্যাঁ এই অপশন ডি হয়ে যাচ্ছে, তাই না? দেখো তুমি এখানে এর জায়গায় এটা বসিয়ে দিলে অপশন ডি চলে আসছে, যে পি এম বাই এম প্লাস এম। ওকে, যেখানে ওপরের এমটা হচ্ছে ক্যাপিটাল এম আর নিচে একটা ক্যাপিটাল এম একটা স্মল এম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 35 বলেছে 0.2 কেজি ভরের একটি বলকে হাতে ধরে উল্লম্বভাবে ঊর্ধ্বে ছোড়া হলো। আচ্ছা, যদি বলটি ছোড়ার সময় হাতের সরণ 0.2 মিটার হয় এবং এরপর বলটি আরো 2 মিটার উচ্চতা লাভ করে, তাহলে হাত দ্বারা বলটির ওপর প্রযুক্ত বলের মান হবে। আচ্ছা, এটা কিন্তু ভালো কোয়েশ্চেন। এটা হয়তো তোমরা অনেকেই হয়তো সলভ করার সময় হয়তো এই কোয়েশ্চেনটা পারোনি, তাই এসে ভিডিও খুঁজেছো এন্ড সেখানে তারপর আমাদের এই ভিডিওটা দেখছো নাকি? তো চলো এই কোয়েশ্চেনটা দেখা যাক কিভাবে হচ্ছে। তো আমাদের কি বলেছে, যে 2 কেজি ভরের একটি বল আছে। আমাদের বলের ভরটা আমি লিখে দিচ্ছি। বলের ভরটা কত, বলের ভর সেটা হচ্ছে আমাদের 0.2 কেজি। ওকে, এই বলটাকে কি করা হচ্ছে, উল্লম্বভাবে ঊর্ধ্বে ছোড়া হয়েছে। ভাবো তোমরা ছোটবেলায় যে ক্যাচ ক্যাচ খেলার সময় কি করতে, এইভাবে বলটা ছুটতে। তাহলে এইভাবে যখন বলটা ছুটছো তোমার হাতটা কিছুটা গেল, তারপর বলটাও কিছুটা উপরে যাবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কি বলেছে, উল্লম্বভাবে ঊর্ধ্বে ছোড়া হলো। যদি বলটি ছোড়ার সময় হাতটার সরণ কতখানি হচ্ছে, 0.2 মিটার। ধরো আমি বলছি হাতের সরণ কত, 0.2 মিটার, এটা আমি বলছি। এবং এরপর বলটি আরো 2 মিটার উচ্চতা লাভ করে। তাহলে বলটি আর কতখানি উচ্চতা যাচ্ছে, সেটা যাচ্ছে 2 মিটার। ওকে, তাহলে হাত দ্বারা বলটির ওপর প্রযুক্ত বলের মান কত হবে? খুব মন দিয়ে এই প্রশ্নটা শুনবে, খুব সুন্দর কোয়েশ্চেন। দেখো, তুমি যখন একবার ছুড়ে দিলে, তুমি যখন হাত থেকে ছেড়ে দিলে, তারপর বলটা কত উচ্চতা অবধি গেল, 2 মিটার। তাহলে এখান থেকে কি আমরা এটা বের করতে পারবো যে তুমি বলটাকে কত বেগ দিয়ে ছেড়েছিলে? তুমি যখন ছেড়েছিলে তখন বলটার বেগ কত ছিল? ইয়েস। দেখো আমরা ফর্মুলা কি অ্যাপ্লাই করব, ভি স্কোয়ার সেটা সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2AH। এখানে এ তো হবে না, এটা জি হয়ে যাবে, তাই না? তাহলে এক্ষেত্রে ভি কত, বলটা 2 মিটার হাইটে গিয়ে তো থেমে গেছে, তারপরে তো যায়নি, তার মানে ফাইনাল ভেলোসিটি 0। তুমি ছেড়েছিলে ইউ বেগ দিয়ে, তাহলে মাইনাস ইউ স্কোয়ার মাইনাস 2। জি এর মান কত দিয়েছে, ওরা বলে দিয়েছে জি এর মান 10 ব্যবহার করতে, ওরা বলে দিয়েছে জি এর মান 10 ব্যবহার করো। 10 ইন্টু কত হাইট অবধি গেছে, 2 মিটার। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, ইউ স্কোয়ার সেটা পেয়ে যাচ্ছি 40। মানে তুমি কি করেছিলে, তুমি √40 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে ছেড়েছিলে। এবার তুমি এতখানি বেগ দিয়ে ছাড়লে, এবার একটা জিনিস বলো, যে শুরুতে কি ছিল, শুরুতে তো আমাদের বেগ 0 ছিল, তাই না? বলটা যখন একদম শুরুতে নিচে ছিল তখন বলটার বেগ কত ছিল, বলটার বেগ ছিল হচ্ছে 0। এবার বলটার বেগ যদি 0 থেকে থাকে, সেখান থেকে কি হলো, তুমি যখন এইভাবে ছোড়ার জন্য এইভাবে ছুড়লে, তখন কি হচ্ছে, তখন তার বেগটা 0 থেকে বেড়ে এখানে পৌঁছালো। তাহলে আমি কি বলতে পারি, এইটুকু সরণের সময় তোমার হাতের সরণ যতটুকু হয়েছে, সেইটুকু সরণের সময় 0 থেকে এই বেগ অবধি পৌঁছেছে। তাহলে তখন ত্বরণটা কত ছিল সেটা বের করি, কারণ তুমি যখন বল প্রয়োগ করছো, তুমি যখন ছুটছো বল প্রয়োগ করছো, তখনই কি হচ্ছে, তখনই তো ত্বরণ হচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রে আমি যদি ত্বরণটা বের করার চেষ্টা করি, তাহলে দেখো আমি কি লিখবো, ইউ স্কোয়ার মানে এটা কোনটা বলো তো, যেখানে ফাইনালি পৌঁছালো, তুমি যখন ছেড়ে দেওয়ার ফলে মানে তুমি যখন ছাড়ছো তখন যে বেগটায় পৌঁছাচ্ছে সেটাকে আমি ইউ বলছি, কারণ আগেরটা তো আমি ইউই ধরেছি, তাহলে সেটা ইউ স্কোয়ার হচ্ছে। তাহলে আমি অ্যাকচুয়ালি ফর্মুলা কোনটা ব্যবহার করছি বলতো, এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2AS, ঠিক না? এটা এটা অ্যাপ্লাই করছি। স্যার এখানে কেন প্লাস করছেন, ওপরে গেলে তো মানে মাইনাস হওয়ার কথা না। ওপরে কখন মাইনাস হওয়ার কথা, যদি অভিকর্ষের অধীনে গতি হয়। এখানে তুমি হাতে ধরে বলটাকে ওপরে নিয়ে যাচ্ছ, তাই না? তাহলে প্লাস অ্যাক্সিলারেশন, সেই জন্যই না বেগ বেড়েছে। তাহলে এবার ভি এর জায়গায় আমি কি বসাচ্ছি, যেটা ফাইনালিও বেগে পৌঁছালো, শুরুতে তো বেগ 0 ছিল, প্লাস 2 ইন্টু ত্বরণটাই আমি বের করতে চাই, আর তোমার হাতের সরণ কত হয়েছিল, 0.2। এবার ইউ স্কোয়ারের মান দেখো 40 এসেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 0.4 ইন্টু এ। তাহলে এক্ষেত্রে এ কত আসছে, এ আসছে 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে তুমি যে এক্ষেত্রে হাত দিয়ে ত্বরণটা দিয়েছিলে সেটা কত হচ্ছিল, সেটা হচ্ছে 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার কি বের করতে বলেছে, প্রশ্নটায় দেখো কত ইন্টারেস্টিং প্রশ্ন বলেছে, যে এক্ষেত্রে তাহলে হাত দ্বারা
বলটির ওপর প্রযুক্ত বল কত হবে। এক্ষেত্রে হাত দিয়ে বলটির ওপর কত বল প্রয়োগ করা হয়েছে সেটা বের করতে বলেছে। তো कैसे সলভ করেंगे दोस्तों ये? দেখো তাহলে এবার হাত দিয়ে যখন তুমি বল প্রয়োগ করছো তখন কি শুধু এইটুকু ত্বরণ না, আমাদের যে বস্তুটার যে মানে বলটার যে ওজনটা সেটাও তো নিচের দিকে কাজ করবে, হ্যাঁ কি না? যে বলটার যে ওজনটা সেটাও তো আমাদের নিচের দিকে কাজ করবে, বলটার ওজনটা যেহেতু নিচের দিকে কাজ করবে তার মানে সেটাকেও আমাকে নালিফাই করতে হবে। তার মানে আলটিমেটলি ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে তুমি ধরো এফ ফোর্স অ্যাপ্লাই করলে তার থেকে বলের ওজনটা মাইনাস করে দেব, তার ফলে আলটিমেটলি গিয়ে এ ত্বরণ কাজ করছে। এবার এখান থেকে তাহলে বের করো, তাহলে এফ সেটা সমান সমান এম ইন্টু জি প্লাস এ। বলটার ভর কত দেওয়া ছিল 0.2, তাই না? জি কত, জি হচ্ছে 10 আর এ কত বের করলাম আমরা 100, তার মানে 0.2 ইন্টু 110, তার মানে 0.2 ইন্টু 110, তার মানে 0.2 ইন্টু 110 হলে কি হবে, এক্ষেত্রে পয়েন্ট তো চলে গেল, 22 নিউটন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কত ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছিল আমাদেরকে, এক্ষেত্রে অপশন ডি মানে 22 নিউটন ফোর্স কিন্তু অ্যাপ্লাই করতে হয়েছে। আই হোপ সবাই বুঝতে পারলে, সবাই বুঝলে কি বুঝলে একবার কমেন্টে জানাবে। এবং যদি তোমাদের ক্লাসটা ভালো লাগছে তাহলে সেটাকে অবশ্যই লাইক করো এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে ক্লাসগুলোকে একবার শেয়ার করে দিও যাতে তারাও এই ক্লাসগুলোর বেনিফিট নিতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 36 বলেছে একটি হালকা স্প্রিং তুলাকে অপর একটি হালকা স্প্রিং তুলার আংটা থেকে ঝোলানো হলো। একটা স্প্রিং তুলার আংটা থেকে আরেকটা স্প্রিং তুলাকে ঝুলিয়েছি। এম ভরের একটি বস্তু দ্বিতীয় স্প্রিং তুলা থেকে ঝোলানো হলো। এম ভরের একটা বস্তু দ্বিতীয় স্প্রিং তুলা থেকে ঝোলানো হয়েছে, তাহলে নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক হবে। তো এক্ষেত্রে খুব সিম্পল ব্যাপার যে আমাদের স্প্রিং তুলাগুলো তো হালকা বলেছে, তার মানে একটা আরেকটার জন্য কোনো রিডিং দেবে না। আলটিমেটলি এম ভরের যে বস্তুটা তার জন্য যা রিডিং দেওয়ার কথা সেটাই রিডিং দেবে। এবার এক্ষেত্রে আমাদের যেহেতু স্প্রিং তুলাগুলো হালকা, নর্মাল আমরা একটা সুতোর ক্ষেত্রে কি ভাবি, একটা হালকা মাসলেস স্ট্রিং এর ক্ষেত্রে ওভারঅল টেনশন সেম হয়, তার মানে দুজনেরই কি হবে, পার্টটা সেম হবে। তাহলে কি বলেছে অপশন এ, দেখো দুটি স্প্রিং তুলায় এম কেজি পার্ট দেবে, একদম এটাই হয়ে যাচ্ছে আমাদের এই ক্ষেত্রে আমাদের উত্তর। 36 হয়ে গেল। নেক্সট আমরা যাচ্ছি 37 নাম্বার কোয়েশ্চেন, আজকের ক্লাসের লাস্ট দুটো কোয়েশ্চেন। এবার এই যে 37 নাম্বার কোয়েশ্চেনটা, আমি শিওর যে যারা যারা এই ভিডিওটা খুঁজে ইউটিউবে দেখেছো তাদের মধ্যে অনেকে হয়তো এই 37টাও পারোনি, তার জন্য হয়তো অনেকে আবার খুঁজতে এসেছো। কি বলেছে, 5000 কেজি ভরের একটি রকেটকে উল্লম্বভাবে উৎক্ষেপ করা হলো। তাহলে রকেটটার ভর কত দিয়েছে, রকেটটার যে আমাদের ভর দিয়েছে সেটা দিয়েছে 5000 কেজি। ওকে, উৎক্ষেপ করা হলো। রকেটটি থেকে নির্গত গ্যাসের বেগ 800 মিটার পার সেকেন্ড। রকেটটি থেকে যে গ্যাস বের হচ্ছে তার বেগ কত, তার বেগ হচ্ছে 800 মিটার পার সেকেন্ড। রকেটটি 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ঊর্ধ্বমুখী প্রাথমিক ত্বরণ দেওয়ার জন্য রকেটটিকে কত ত্বরণ দিতে হবে। দেখো কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন থাকবে যে রকেটটি জাস্ট আমাদের সমবেগে যাচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কি থাকবে, রকেটটাকে ত্বরণ দেওয়ার ব্যাপার আছে। তাহলে রকেটটাকে আমরা এই ক্ষেত্রে কত ত্বরণ দিচ্ছি, 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা, ত্বরণ দেওয়ার জন্য ঊর্ধ্বমুখী প্রাথমিক ত্বরণ দেওয়ার জন্য যে ঘাত বল প্রয়োজন তা সরবরাহ করতে হলে প্রতি সেকেন্ডে রকেটটি থেকে কত পরিমাণ গ্যাস নির্গত হবে। তার মানে তোমাকে কি করতে হবে, তোমাকে এক্ষেত্রে ডিএমডিটি বের করতে হবে, ডিএমডিটি বের করতে হবে। এবার আমরা কি জানি ঘাত বল সেটা সমান সমান কত হয়, ইউডিএমডিটি, একটু আগে একটা কোয়েশ্চেনে করলাম, ঘাত বল সেটা সমান সমান ইউডিএমডিটি হয়। এবার তাহলে ইউডিএমডিটি সমান সমান ঘাত বল লিখলে সেখান থেকে তুমি ডিএমডিটি বের করতে পারবে, কিন্তু আমরা তো এখানে ঘাত বলটাই জানি না, তাহলে আমাদের সবার প্রথমে কি লাগবে, ঘাত বলটা লাগবে। এবার ঘাত বলটা কোথা থেকে বের করব, দেখো আমাদের যে এই ক্ষেত্রে কি হচ্ছে, রকেটটার ওজন আছে একটা, আবার রকেটটাকে তুমি এ ত্বরণও দিচ্ছ। এবার তাহলে এই ক্ষেত্রে রকেটটা আমাদের আলটিমেটলি গিয়ে এফেক্টিভ বা আপাত ওজন কত ফিল করবে সেটাই আমাদের ঘাত বল দিতে হবে। সেটা তাহলে কত হয়ে যাবে, এম ইন্টু জি প্লাস এ। এবার এম কত দিয়েছে, সেটা দিয়েছে 5000 ইন্টু জি কত, জি 10 আর এ কত, এ হচ্ছে 20। ওকে, তাহলে এখান থেকে কত আসছে, এখান থেকে আসছে হচ্ছে 15, কারণ এটা 30 আসবে, আর 4টা জিরো, তাই না, 4টা জিরো, এত নিউটন। তাহলে এত নিউটন আমাদের ঘাত বল লাগবে। এবার এটাকেই তাহলে আমরা কি লিখবো, এটাকে আমরা লিখবো ইউডিএমডিটি। এবার ইউ কত দেওয়া গো, ইউ দেওয়া হচ্ছে 800, ডিএম ডিটি সেটা সমান সমান কত আমাদের এটা। এবার দেখো এখান থেকে দুটো জিরো, এখান থেকে দুটো জিরো কেটে গেল, তার মানে আমাদের যে ডিএমডিটি সেটা কত আসবে, সেটা আসবে 1500/8।
1500/8 যদি করি তাহলে কত আসছে এখানে, এখানে 1, তার মানে 70, তার মানে হচ্ছে 8 এ 64, 6 0, তার মানে হচ্ছে আমাদের 7 এ 56, 187 পয়েন্ট সামথিং আসবে। তো 187, হ্যাঁ একটাই আছে, তাহলে 187.5, 187.5 এটা হয়ে যাবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 37 সেটা কিন্তু আমরা সলভ করে নিলাম। আই হোপ বুঝতে পারলে। কোয়েশ্চেন নাম্বার 38 দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 38, আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা একদম সেম কোয়েশ্চেন, ঠিক আছে, আগের যা করলাম তাই, কিন্তু এখানে কোনো রকম কোনো ত্বরণ নেই, তাহলে এই ক্ষেত্রে ঘাত বলটা কত হয়ে যাবে, সেটা শুধু এমজির সাথে সমান আসবে। তাহলে এটা তোমরা সলভ করে নিয়ে আমাদেরকে কমেন্ট সেকশনে উত্তর জানাবে। তাহলে আজকের এই সেশনে আমরা কি করলাম, নিউটনের গতিসূত্র অধ্যায় থেকে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 21 থেকে কোয়েশ্চেন নাম্বার 38 অবধি আমরা কমপ্লিট করে ফেললাম। আপকামিং সেশনে আমরা এই চ্যাপ্টারের বাকি যেই কয়েকটা কোয়েশ্চেন বেঁচে থাকছে 53 অবধি, দ্যাট ইজ 39 to 53, সেটা কমপ্লিট করে দেবো। তো এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিও, এবং এরকম রেগুলার ক্লাস অ্যাটেন্ড করার জন্য লেটস ইমপ্রুভ 11-12 চ্যানেলকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সঙ্গে আমাদের মেইন চ্যানেল লেটস ইমপ্রুভকেও সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে।